চলতি বছর অভ্যন্তরীণ পর্যটক 2 কোটি ছাড়ানোর আশা, সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে ট্যুরিজম বোর্ড। নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের বাজার, এক সপ্তাহে বেড়েছে লিটারে 6 টাকা, কমেনি চালের দামও। এবং প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংকট, ডিজিটাল দেশের পথে বড় বাধা, কম দামে সেবা নিশ্চিতের তাগিদ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। করোনায় বিদেশ যাওয়া বন্ধ থাকায় দেশে ভ্রমণ করছেন পর্যটকরা, তাই এবছর অভ্যন্তরীণ পর্যটক 2 কোটি ছাড়াবে বলে আশা ট্যুরিজম বোর্ডের, যা দেশের ইতিহাসে রেকর্ড বলে মনে করছেন তারা। করোনার আগে সংখ্যা ছিল 1.5 কোটি। পরিস্থিতি বিবেচনায় অভ্যন্তরীণ পর্যটনে গুরুত্ব দিচ্ছে ট্যুর অপারেটররা। করোনায় গত বছর জুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল থাইল্যান্ড, নেপাল, ভুটান, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে। তবে দেশের ভেতরে ভ্রমণে কিছুটা শিথিলতা থাকায় কক্সবাজার, সেন্ট মার্টিন, রাঙামাটি, বান্দরবান, সিলেট সহ বিভিন্ন এলাকায় ভিড় করছেন পর্যটকরা। দেশীয় পর্যটনে চাহিদা বাড়ায় ব্যবসায় পরিবর্তন আনছেন ট্যুর অপারেটররাও। যারা বিদেশ ভ্রমণ নিয়ে কাজ করতেন তারাও এখন কাজ করছেন অভ্যন্তরীণ পর্যটন নিয়ে। সবগুলো নিয়েই আমরা সমন্বয় করে এখন ব্যবসা করার চেষ্টা করছি। তো আমরা খুব আশা করছি যে আমরা মার্চ অথবা জুনের দিকে একটা ভালো রেসপন্স পাবো, যদি বাংলাদেশে যেই এম্বাসিগুলো আছে, বিশেষ করে পপুলার ডেস্টিনেশনগুলো আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল আমাদের, তারপরে ভুটান, ইন্দোনেশিয়া, এইসব কান্ট্রিগুলো যদি ওপেন হয়ে যায়, দেখা যাচ্ছে আউটবাউন্ড ট্যুরিজমের একটা ব্যাপক রেসপন্স আছে। আমাদের বাংলাদেশে অন্তত যারা আউটবাউন্ড যারা ছিল, যেসব আমাদের ট্যুরিস্ট, এরা কিন্তু এই বছর যেতে পারেনি। বিশেষ করে হজ ওমরা, ওই যা ট্যুরিস্টগুলি কিন্তু ডোমেস্টিকে বিপ্লব এনেছে। আর একটা জিনিস হলো কি, আমাদের বাংলাদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ দীর্ঘ 8-9 মাস, অনেক মাস ধরে, অনেক দিন ধরে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা আছেন, আত্মীয়স্বজন যারা আছেন, এরাই কিন্তু এখন অভ্যন্তরীণ কাজগুলো করতেছে। দেশীয় পর্যটন সচল রাখতে নীতিমালা তৈরি সহ নানা উদ্যোগ নিয়েছে ট্যুরিজম বোর্ডও। বিদেশ ভ্রমণ না থাকায় এবছর দেশীয় পর্যটনে রেকর্ড ছাড়াবে বলছে তারা। UNWTO বলছিল যে প্রত্যেকটা দেশেই অভ্যন্তরীণ পর্যটনের একটা বড় ধরনের বিকাশ ঘটবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। প্যান্ডেমিকের আগে গড়ে আমরা প্রতি বছরে আমাদের অভ্যন্তরীণ ট্যুরিস্ট পেতাম আপনার প্রায় 1.5 কোটি। আর আমাদের দেশ থেকে প্রায় 35 থেকে 40 লক্ষ মানুষ আউটবাউন্ড ট্যুরিজমে যেত। তো যারা আউটবাউন্ডে যেত তারা তো আর যেতে পারছে না, তারাও যুক্ত হয়েছে। অতএব 2 কোটি মানুষকে আমরা প্রত্যাশা করেছিলাম। আমার বিশ্বাস যে 2 কোটি মানুষ এবার বাংলাদেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে যাবে, ঘুরবে। পর্যটনে আকর্ষণ বাড়াতে নতুন নতুন স্পটে যাতায়াত সুবিধা বাড়ানো সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ট্যুরিজম বোর্ড। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্থির ভোজ্য তেলের বাজার, সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 6 টাকা। এদিকে চাল আমদানি হলেও এখনো প্রভাব পড়েনি খুচরা বাজারে, কিনতে হচ্ছে আগের চড়া দামে। তবে সরবরাহ ভালো থাকায় স্বস্তি মিলছে সবজির দামে। কয়েক মাস ধরে বাজারে তেল কিনতে বেশ বেগ পেতে হচ্ছে ক্রেতাদের। সাপ্তাহিক ছুটির দিনও কোনো হেরফের নেই তেলের দামে, বরং বাড়তি গত সপ্তাহের চেয়ে। বাজারে প্রতি লিটার খোলা সোয়াবিন তেল কিনতে হচ্ছে 115 থেকে 120 টাকায়। বোতলজাত তেলের দাম আরও বেশি, বিক্রি হচ্ছে প্রায় 130 টাকা লিটারে। এক সপ্তাহ আগে পাম তেল 95 টাকা লিটার বিক্রি হলেও এখন তা 100 টাকা। টিসিবির হিসাব বলছে 1 মাসে দাম বেড়েছে 12.5 ভাগ। বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোক্তারা। সরকারের নজরদারি নাই, এটা খুব তাড়াতাড়ি নজরদারি না আসলে এটা আরও বেশি ওরা ভোক্তারা এটাকে আরও বুক করতে পারবে না। এবারের মতন এরকম হঠাৎ বাড়ে ঠিক, তো এবার ওভার বাড়া কোনো সময় বাড়ে না। এই বছরে একবারে টানার লগে দেয়া গেছে, 1 মাসের ব্যবধানে বিশাল ব্যবধান হয়ে গেছে। এদিকে এখনও কমেনি চালের দাম। আমদানির চাল দেশে আসলেও প্রভাব নেই বাজারে। মিনিকেট চাল কিনতে হচ্ছে 62 থেকে 66 টাকা কেজিতে। মোটা 28 জাতের চালের কেজি 52 থেকে 54 টাকা। চালের বাজার স্থিতিশীল, মনে করেন যে বাংলাদেশের যে পরিস্থিতি এবং বাংলাদেশের যে অবস্থান, সাধারণ মানুষের জন্য একটু টাম, অবশ্যই যে অবস্থা বাংলাদেশে,
বিশেষ করে যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের একটু কষ্টই হচ্ছে। তবে ক্রেতাদের একমাত্র স্বস্তির জায়গা সবজির বাজার। কমেছে আলুর দাম, বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে। আর শীতের সবজির সরবরাহ পর্যাপ্ত হওয়ায় বেশিরভাগ সবজি মিলছে গড়ে 25 টাকার মধ্যে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকা ও ধীরগতি ডিজিটাল বাংলাদেশের পথে বড় বাধা। এছাড়াও সেলফোনে ইন্টারনেট ব্যয়বহুল হয়, অনেকেই তা ব্যবহার করতে পারেন না। এমন বাস্তবতা তুলে ধরে বিশেষজ্ঞরা বলছেন, মানসম্মত সেবা দিয়েও ইন্টারনেট ব্যয় কমানো সম্ভব। এজন্য দরকার অতি মুনাফার মনোভাব থেকে সরে আসা। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ইন্টারনেট অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসির তথ্য মতে দেশের 18 কোটি মানুষের 10 কোটি এখন ইন্টারনেট ব্যবহার করেন। আইএসপি ও পিএসটিএন ভিত্তিক গ্রাহক 80 লাখেরও বেশি। এছাড়া মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 9 কোটি। এর বাইরে ওয়াইমেক্স ব্যবহার করেন কিছু গ্রাহক। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী এখন গ্রামের বাড়িতে। সেখান থেকে অনেকে অনলাইনে ক্লাস করছে। আবার ফ্রিল্যান্সার সহ অনেককেই ঘরে বসে কাজ করতে হয়। করোনাকালে বাসা থেকে অফিস কার্যক্রম চলছে ব্যাপকভাবে, কিন্তু গ্রামে ব্রডব্যান্ড না থাকা ও গতি কম হওয়ায় অনেককেই মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে। আমাদের ডাসারে যদি ব্রডব্যান্ড কানেকশন আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সবার জন্য সুবিধা হবে। ইন্টারনেট কিনে আমরা একটু সাশ্রয়ী হতে পারি, কিন্তু আসলে ওরকম হয় না, আমাদের অনেক খরচ হয়ে যাচ্ছে। ব্রডব্যান্ডের যে সংযোগগুলো আছে আমাদের মাঝে মাঝেই থাকছে না, এই আসছে এই চলে যাচ্ছে, এই অবস্থায় কাজ করা খুব দুরূহ হয়ে যাচ্ছে। জিবি ডাটার মূল্য বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 19। দেশে 1 জিবি মোবাইল ডাটার গড় মূল্য 60 টাকা, যেখানে ভারতের 8 টাকা। এমনকি দক্ষিণ এশিয়া ব্রডব্যান্ডের ক্ষেত্রেও বাংলাদেশে ইন্টারনেটের মূল্য বেশি। স্পিডটাকে এনশিওর করে ভলিউমটাকে আনলিমিটেড রাখা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে ইউজেজের যে প্রাইসটা সেটা অনেক অ্যাফোর্ডেবল হয়ে আসছে। দেশের অনেক অঞ্চলে এখনও ব্রডব্যান্ড সংযোগ পৌঁছায়নি, আর ঢাকার বাইরে এর গতি অনেক কম। এছাড়া মোবাইল ইন্টারনেটের দামও অনেক বেশি। তাই কর্মসংস্থান তৈরি ও বৈদেশিক মুদ্রা অর্জন সহ দেশের আধুনিকায়নে ইন্টারনেটের দাম কমানোর বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। প্রসীমার মধ্যে নিয়ে আসতে হবে ইন্টারনেটের মূল্য যেটি আছে সেটিকে। মোবাইলের মাধ্যমে যে ইন্টারনেট কানেকশন, সেই সেটাকে ফিক্সড ব্রডব্যান্ড কানেকশনে নিয়ে যেতে হবে। সেটা একটা দেশের ডিজিটালাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ। তথ্য প্রযুক্তির বৈদেশিক গতির সঙ্গে তাল মেলাতে দেশজুড়ে কম দামে দ্রুত গতির ইন্টারনেট নিশ্চিত করা তাগিদ বিশ্লেষকদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেক্সিমকো গ্রুপকে সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সম্মাননা দিয়েছে জনতা ব্যাংক। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ে বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভিদ হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এই সময় তিনি জানান, করোনার মধ্যে সুনামের মধ্যে পণ্য রপ্তানি করছে বেক্সিমকো গ্রুপ। গেল বছর জনতা ব্যাংকের মাধ্যমেই রপ্তানি হয়েছে এই গ্রুপের 4700 কোটি টাকার পণ্য। চলতি বছরে দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশে পণ্য রপ্তানির মাইলফলক ছুঁতে চায় বেক্সিমকো। এই সময় জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল সামাদ আজাদ জানান, গেল বছরের হিসেবে ব্যাংকের সর্বোচ্চ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে বেক্সিমকো গ্রুপ। শুধু বেক্সিমকোর রপ্তানি বাবদই ব্যাংকে আয় হয়েছে 500 কোটি টাকা, যা তাদের মোট রপ্তানি আয়ের 70%। তাই বেক্সিমকো গ্রুপকে সম্মাননা দিতে পেরে গর্বিত জনতা ব্যাংক। করোনার মধ্যেও 4700 কোটি টাকার পণ্য রপ্তানি করেছে বেক্সিমকো গ্রুপ। আমরা গেল বছরে করোনা সামগ্রী সহ বিভিন্ন পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছি। আশা করছি এবছরও রপ্তানি আরও বেশি হবে। বাংলাদেশ ডিসেম্বরে আমাদের টোটাল কিস্তির পরিমাণ ছিল 142 কোটি টাকা। তো উই আর এক্সপেক্টিং দ্যাট 100 কোটি উড বি এনাফ। তো আমরা শেষ পর্যন্ত বললাম যে না, আমরা তারা স্বতঃস্ফূর্ত হয়ে 142 কোটি টাকা ডিসেম্বরে তারা জমা প্রদান করেছে। ইটস এ সাকসেস ফর দি বেক্সিমকো গ্রুপ। উই ক্যান ক্লাপ। প্রেসিডেন্ট হিসেবে শেষ মুহূর্তে চীনের সাথে রাজনৈতিক ও বাণিজ্যিক বিরোধ চালিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবারও চীনা সেনাবাহিনীর সাথে যোগ সাজসের অভিযোগ এনে দেশটির মোবাইল ফোন নির্মাণকারী সংস্থা শাওমি, ন্যাশনাল অফশোর অয়েল কোম্পানি সহ 9টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছেন তিনি। এদিকে দুই দেশের বিজনেস কাউন্সিলের এক জরিপ বলছে, চলমান বিরোধে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের 2,45,000 মানুষের কর্মসংস্থান। ক্ষমতা হস্তান্তরের বাকি আর কয়েকদিন, তারপরও চীনের বিরুদ্ধে আবারও কড়া পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে এমন অভিযোগ এনে 9টি চীনা প্রতিষ্ঠানকে পেন্টাগনের কালো তালিকাভুক্ত করেছেন তিনি।
কালো তালিকায় যোগ হয়েছে চীনের ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন, বিমান নির্মাণ সংস্থা কোমেট এবং জনপ্রিয় মোবাইল ফোন নির্মাণকারী সংস্থা শাওমি কর্প। পাশাপাশি এইসব প্রতিষ্ঠানে যেসব মার্কিন কোম্পানির বিনিয়োগ রয়েছে তাদের 2021 সালের 11 নভেম্বরের মধ্যে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে শাওমি শেয়ারের দাম কমে যায় 14% পর্যন্ত। এর আগেও চলতি মাসের শুরুতে মার্কিন কর্মকর্তাদের উপর নজরদারির অভিযোগে 8টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেন ট্রাম্প। এর মধ্যে আলিপে, কিউকিউ ওয়ালেট, উইচ্যাট পে অন্যতম। এছাড়াও চীনের শীর্ষ 3 প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা, টেনসেন্ট এবং বাইদুকে কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা থাকলেও পরে তা বাতিল করা হয়। চীনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ বাইডেন সরকারের সঙ্গে বেইজিংয়ের সুসম্পর্কের পথে অন্তরায় হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এদিকে বাণিজ্য বিরোধের কারণে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 2,45,000 কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে বলছে মার্কিন চীন বিজনেস কাউন্সিল। এই সংকট চলতে থাকলে 2025 সালের মধ্যে এই সংখ্যা 4 লাখ হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আগামী 5 বছরে মার্কিন জিডিপিতেও তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চলতি বছর অভ্যন্তরীণ পর্যটক 2 কোটি ছাড়ানোর আশা, সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে ট্যুরিজম বোর্ড। নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের বাজার, 1 সপ্তাহে বেড়েছে লিটারে 6 টাকা, কমেনি চালের দামও। প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংকট ডিজিটাল দেশের পথে বড় বাধা, কম দামে সেবা নিশ্চিতের তাগিদ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।